কেমন আছেন সবাই? অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা রেজিগনেশন থেকে শুরু করে ফাইনাল সেটেলমেন্ট পর্যন্ত পুরো প্রসেসটি শ্রম আইন ২০০৬ এর ২০২৬ এর সংশোধন অনুযায়ী স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা কেস স্টাডি হিসেবে জামাল সাহেবের একটি গল্প শুনব। কয়েক বছর কাজ করার পরে জামাল সাহেব হঠাৎ করে রিজাইন দিলেন। ফাইনাল সেটেলমেন্টের টাকা না নিয়ে শুধুমাত্র বকেয়া মজুরি নিয়েই বাড়ি চলে যান। তিনি যদি ফাইনাল সেটেলমেন্টের হিসাবটি জানতেন তাহলে কিন্তু প্রপারলি ফাইনাল সেটেলমেন্টের টাকা পয়সা নিয়ে তারপরে চাকরি ছাড়তেন। ভিডিওর শেষে আমরা জামাল সাহেবের ফাইনাল সেটেলমেন্টের পুরো হিসাবটি করে দেখব। আজকের ভিডিওতে আমরা মূলত 5টি বিষয় কভার করব। প্রথমত, সার্ভিস বেনিফিট কি এবং কিভাবে এর হিসাব করা হয়, সার্ভিস বেনিফিট কত বছরে কোন হারে প্রযোজ্য হবে, গ্র্যাচুইটি পলিসি থাকলে কিভাবে বিষয়টি দেখতে হবে, সার্ভিস বেনিফিট ছাড়াও আর কোন কোন পাওনা টাকা আপনি ফাইনাল সেটেলমেন্টের সময় পাবেন, ফাইনাল সেটেলমেন্টের টাকা কত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া ভিডিওর শেষে আপনি নিজের ফাইনাল সেটেলমেন্টের ক্যালকুলেশন নিজেই করতে পারবেন। প্রথমে দেখা যাক রিজাইন দেওয়ার সঠিক প্রক্রিয়াটি কি। শ্রম আইন ২০০৬ এর ধারা ২৭ এর ১-এ বলা আছে, কোন স্থায়ী শ্রমিকের জন্য ৬০ দিনের লিখিত নোটিশ দিয়ে তারপরে রিজাইন দিতে হবে। এখন স্থায়ী শ্রমিক বলতে আমরা কি বুঝি? শ্রম আইনের ধারা ৪-এর ৭ অনুচ্ছেদে বলা আছে, কোন প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত অথবা যিনি সন্তোষজনকভাবে শিক্ষানবিষ্কার সম্পন্ন করেছেন তিনি মূলত স্থায়ী শ্রমিক। অর্থাৎ আপনি যদি প্রতিষ্ঠানের স্থায়ী কোনো পদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এবং আপনার শিক্ষানবিষ্কাল যদি সন্তোষজনকভাবে সম্পন্ন হয়ে থাকে তাহলেই আপনি স্থায়ী শ্রমিক এবং আপনাকে ৬০ দিনের লিখিত নোটিশ দিয়েই তারপরে চাকরি ছাড়তে হবে। আপনি যদি ৬০ দিনের নোটিশ পিরিয়ড না দিয়ে চাকরি ছাড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই নোটিশ পিরিয়ডের পরিবর্তে প্রযোজ্য মজুরির টাকা কোম্পানিকে দিয়ে আসতে হবে। একটু উদাহরণ দিলে বিষয়টি সহজ হবে। ধরুন আপনার গ্রস হচ্ছে ২০,০০০ টাকা এবং বেসিক হচ্ছে ১২,০০০ টাকা। এক্ষেত্রে আপনি যদি ২ মাসের নোটিশ না দিয়ে ইনস্ট্যান্টলি রিজাইন দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার ২ মাসের নোটিশ পিরিয়ড কর্তন করা হবে। অর্থাৎ ১২ × ২ = ২৪,০০০ টাকা আপনার এখানে কর্তন হবে। আর আপনি যদি ২ মাসের পরিবর্তে ১ মাসের নোটিশ দেন সেক্ষেত্রে আপনার ১ মাসের বেসিক কাটা যাবে, অর্থাৎ ১২,০০০ টাকা কাটা যাবে। এখানে মনে রাখতে হবে গ্রস এবং বেসিকের রেশিও একেকটা কোম্পানির ক্ষেত্রে এবং একেকটা সেক্টরের ক্ষেত্রে কিন্তু আলাদা। আপনাকে মিনিমাম ওয়েজ বাজেট এবং কোম্পানির পলিসি অনুযায়ী এই হিসাবটি দেখতে হবে। এখানে হিসাব সহজ করার জন্য আমরা বেসিকে গ্রসের 60% ধরেছি। সবচেয়ে ভালো আপনি যদি আপনার পে স্লিপ অনুযায়ী এই হিসাবটি করেন। অস্থায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই নোটিশ পিরিয়ডটি একটু ভিন্ন। যারা মাসিক মজুরির ভিত্তিতে কাজ করেন তাদের জন্য ৩০ এবং অন্যান্য অস্থায়ী শ্রমিকদের জন্য ১৪ দিনের নোটিশ পিরিয়ডের বিধান রয়েছে। এক্ষেত্রে আপনি যদি নোটিশ পিরিয়ড না দিয়ে ইনস্ট্যান্ট রিজাইন দেন সেক্ষেত্রে নোটিশ পিরিয়ডের এই দিনগুলোর সমপরিমাণ মূল মজুরির টাকা কর্তন করা হবে। এখন আমরা দেখব সার্ভিস বেনিফিট কিভাবে ক্যালকুলেশন করতে হয়। শ্রম আইন ২০০৬ এর ২০২৬ এর যে সংশোধনীটি প্রকাশ করা হয়েছে সেখানে সার্ভিস বেনিফিটের ৩টি স্ল্যাব করা হয়েছে। এক্ষেত্রে প্রথম স্ল্যাব হচ্ছে ৩ বছর পর্যন্ত। যার চাকরির বয়স ৩ বছর পূর্ণ হয়েছে তিনি প্রতি বছরের জন্য ৭ দিনের মজুরি পাবেন। যার চাকরির বয়স ৩ বছরের বেশি কিন্তু ১০ বছরের কম তিনি প্রতি বছরের জন্য ১৫ দিনের মজুরি পাবেন। যার চাকরির বয়স ১০ বছর বা তার বেশি তিনি প্রতি বছরের জন্য ৩০ দিনের মজুরি পাবেন। অর্থাৎ ১০ বছরের বেশি হলে আপনি প্রতি বছরের জন্য একটি করে বেসিক পাবেন। এখন আমরা স্ল্যাব 1 এবং স্ল্যাব 2 উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করব। বোঝার সুবিধার জন্য আমরা বেসিক ধরেছি ১২,০০০ টাকা। ফলে দৈনিক মজুরি হবে ১২/৩০ = ৪০০ টাকা। তাহলে যেহেতু ৩ বছরের জন্য প্রতি বছরে ৭ দিনের মজুরি পাওয়া যাবে, ৪০০ কে আমরা ৭ দিয়ে গুণ করলাম আসলো ২,৮০০ টাকা। ২,৮০০ কে ৩ দিয়ে গুণ করলে আসে ৮,৪০০ টাকা। তাহলে ৩ বছরে যদি আমরা রিজাইন দেই আমরা পাবো ৮,৪০০ টাকা। কিভাবে আমরা ৪ বছর, ৫ বছর এবং ৯ বছর হিসাব করব? ৪ থেকে ৯ বছর পর্যন্ত আমাদের প্রতি বছর পাবো ১৫ দিনের মজুরি। তাহলে ৪০০ টাকা করে ১৫ দিনের মজুরি হবে ৬,০০০ টাকা। ৪ বছর হবে ৬,০০০ × ৪ = ২৪,০০০ টাকা। ৫ বছর হবে ৬,০০০ × ৫ = ৩০,০০০ টাকা এবং ৯ বছর হবে ৬,০০০ × ৯ = ৫৪,০০০ টাকা। এখন আমরা দেখব ৩ নাম্বার স্ল্যাব অর্থাৎ ১০ বছর যাদের চাকরি বয়স তারা কত পাবে। যেহেতু ১০ বছরের নিয়মিত ইনক্রিমেন্টের কারণে বেতন অনেকটাই বেড়ে যাবে, আমরা ধরে নিচ্ছি মোট মজুরি ৫০,০০০ টাকা এবং মূল মজুরি ৩০,০০০ টাকা। তাহলে মূল মজুরি ৩০,০০০ টাকা হলে ১০ বছরে ১০টি বেসিক অর্থাৎ ৩০ × ১০
ইকুয়াল টু 3 লক্ষ টাকা। যদি কেউ 20 বছরে 30,000 টাকা বেসিক পান, সেক্ষেত্রে 30 ইন্টু 20 ইকুয়াল টু 6 লক্ষ টাকা। ফাইনাল সেটেলমেন্টের ক্যালকুলেশন করতে গিয়ে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে গ্র্যাচুইটির হিসাব কিভাবে করব। গ্র্যাচুইটি কিন্তু আইনে বাধ্যতামূলক নয়। এটি শুধুমাত্র যে সকল কোম্পানিতে গ্র্যাচুইটি পলিসি বা স্কিম আছে এবং এমপ্লয়মেন্ট টার্মসে গ্র্যাচুইটির কথা উল্লেখ থাকে, শুধু তারাই গ্র্যাচুইটি দিয়ে থাকে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে গ্র্যাচুইটি এবং সার্ভিস বেনিফিট কখনোই একসাথে দেওয়া হবে না। গ্র্যাচুইটি এবং সার্ভিস বেনিফিটের মধ্যে যেটি বেশি হবে শুধুমাত্র সেটি দেওয়া হবে। গ্র্যাচুইটি প্রযোজ্য হলে গ্র্যাচুইটির সাধারণ নিয়ম হলো 6 মাস বা 1 বছর পূর্ণ হলে 10 বছরের আগে কেউ যদি চাকরি থেকে রিজাইন দেয়, তিনি পাবেন প্রতি বছরের জন্য 30 দিনের টাকা, এবং 10 বছরের বেশি হলে তিনি পাবেন প্রতি বছরের জন্য 45 দিনের টাকা। গ্র্যাচুইটি প্রযোজ্য হলে গ্র্যাচুইটির সাধারণ নিয়ম হলো 6 মাস বা 1 বছর পূর্ণ হওয়ার পরে কোনো এমপ্লয়ি যদি রিজাইন দেয় এবং তার চাকরির বয়স যদি 10 বছর বা 10 বছরের কম হয়, তিনি প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি পাবেন, এবং 10 বছরের বেশি হলে তিনি প্রতি বছরের জন্য 45 দিনের মজুরি পাবেন। আমাদের সবাইকে মনে রাখতে হবে গ্র্যাচুইটি কিন্তু আইনে বাধ্যতামূলক নয়। এটা শুধুমাত্র কোম্পানির পলিসি থাকলে এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে যদি গ্র্যাচুইটির কথা বলা থাকে, সেক্ষেত্রে আমরা গ্র্যাচুইটি দিতে পারবো। গ্র্যাচুইটি নিয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি প্রয়োজন হলে একটি নতুন ভিডিও বানিয়ে গ্র্যাচুইটির বিষয়টি ব্যাখ্যা করব। ভিডিওর এই অংশে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের কথা বলে রাখা ভালো, তা হচ্ছে ইপিজেড এর ফ্যাক্টরিগুলির জন্য কিন্তু সার্ভিস বেনিফিটের নিয়মটি আলাদা। ইপিজেড এর শ্রমিকদের জন্য সার্ভিস বেনিফিটের হিসাব ইপিজেড এর আইন দ্বারা নির্ধারিত হয়। আজকের ভিডিওর নিয়ম তাদের জন্য প্রযোজ্য নয়। এটা নিয়েও আমরা সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও বানাবো। সেখানে আমরা ইপিজেড এর ফ্যাক্টরিগুলির জন্য সার্ভিস বেনিফিট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা ধাপে ধাপে ব্যাখ্যা করব। এখন আমরা দেখব সার্ভিস বেনিফিটের পাশাপাশি আর কোন কোন পেমেন্ট ফাইনাল সেটেলমেন্টের সময় হিসাব করতে হবে। মূলত সার্ভিস বেনিফিট ছাড়াও 3টি পেমেন্ট আপনার ফাইনাল সেটেলমেন্টের হিসাবে আসতে পারে। প্রথমত বকেয়া মজুরি এবং ওভারটাইম যদি থাকে, দ্বিতীয়ত অব্যবহৃত আর্নলিভ, সেটাও যদি থাকে প্রযোজ্য নিয়ম অনুযায়ী নগদায়নযোগ্য অংশই এই হিসাবে আসবে, এবং তৃতীয়ত প্রভিডেন্ট ফান্ড। যদি আপনার কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড থাকে, সেক্ষেত্রে এই প্রভিডেন্ট ফান্ডের হিসাবটাও এই ফাইনাল সেটেলমেন্টের ক্যালকুলেশনে আসবে। আর্নলিভের হিসাবটি অন্য যে কোনো ক্যালকুলেশনের থেকে একটু ভিন্ন। আপনি যে আর্নলিভের ব্যাপারে বিস্তারিত জানতে চান, আমাদের চ্যানেলে আর্নলিভ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। এখন আমরা আলোচনা করব পেমেন্টের টাইমলাইন নিয়ে, অর্থাৎ আপনার সার্ভিস বেনিফিট এবং বকেয়া পাওনার সবগুলো পেমেন্ট কবে পরিশোধ করতে হবে এটা নিয়ে কিন্তু আইনে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। যেমন আপনার বকেয়া বেতন এবং ওভারটাইমের টাকা অবশ্যই আপনার চাকরির শেষ কর্মদিবস থেকে 7 কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হবে, এবং সার্ভিস বেনিফিট ও অন্যান্য পাওনাদি যা আছে সবকিছু শেষ কর্মদিবস থেকে 30 কর্মদিবসের মধ্যে পেমেন্ট করতে হবে। এ পর্যন্ত আমরা যে ক্যালকুলেশনগুলো দেখলাম তা থেকে আমরা ফাইনাল সেটেলমেন্টের একটি ফর্মুলা দাঁড় করতে পারি। সেটি হচ্ছে বকেয়া মজুরি প্লাস ওভারটাইম প্লাস আর্নলিভ প্লাস সার্ভিস বেনিফিট অথবা গ্র্যাচুইটি প্লাস পিএফ ও অন্যান্য বেনিফিট যদি থাকে মাইনাস নোটিস পে এর মজুরি কর্তন ইকুয়াল টু ফাইনাল সেটেলমেন্ট। আশা করি এই ফর্মুলাটি মনে থাকলে আপনি যে কোনো ব্যক্তির সার্ভিস বেনিফিট এবং ফাইনাল সেটেলমেন্টের ক্যালকুলেশনটি করতে পারবেন। ভিডিওর শুরুতে বলেছিলাম জামাল সাহেবের ফাইনাল সেটেলমেন্ট ক্যালকুলেশনটি আমরা ধাপে ধাপে করব। তো চলুন জামাল সাহেবের ফাইনাল সেটেলমেন্টটি করে ফেলি। জামাল সাহেবের তথ্যগুলো হচ্ছে তার চাকরির বয়স ছিল 9 বছর, নোটিস পিরিয়ড তিনি দেননি, তার গ্রস স্যালারি ছিল 50,000 এবং বেসিক ওয়েজ ছিল 30,000 টাকা, বকেয়া মজুরি ছিল 1 মাসের, এবং আর্নলিভ তার জমা ছিল 40 দিনের। জামাল সাহেবের হিসাবটি আমরা ধাপে ধাপে করে ফেলি। তার বকেয়া মজুরি 1 মাসের ছিল অর্থাৎ 50,000 টাকা। সার্ভিস বেনিফিটের টাকা, যেহেতু তিনি 9 বছর চাকরি করেছেন, তাহলে প্রতি বছরের জন্য 15 দিনের সার্ভিস বেনিফিট পাবেন। তাহলে তার বেসিক 30,000 টাকা ডিভাইডেড বাই 30 ইন্টু 15 ইন্টু 9, অর্থাৎ তার একদিনের মূল মজুরি হচ্ছে 1,000 টাকা। তাহলে 15 দিনের মজুরি হচ্ছে 15,000 টাকা, 15,000 ইন্টু 9, 1,35,000 টাকা তার সার্ভিস বেনিফিট। তার আর্নলিভ জমা ছিল 40 দিনের। আমরা সবাই জানি আর্নলিভের হিসাবটি একটু ভিন্ন।
আর্নলিভের হিসাব করতে হয় গ্রস স্যালারির উপরে। তার গ্রস স্যালারি ছিল 50,000 টাকা, তাহলে তার হিসাব হবে 50,000 ভাগ 30 ইন্টু 40, অর্থাৎ 66,667 টাকা। তাহলে মোট পাওনা দাঁড়ায় 2,51,667 টাকা। তিনি যেহেতু ইনস্ট্যান্ট রিজাইন দিয়েছেন, কোনো নোটিশ পিরিয়ড দেননি, তাই তার কর্তন হবে 2 মাসের বেসিক, অর্থাৎ 30,000 টাকা ইন্টু 2, অর্থাৎ 60,000 টাকা। তাহলে আমরা তার পাওনা থেকে 60,000 টাকা বিয়োগ করলে পাচ্ছি 1,91,667 টাকা। এই পুরো টাকাটা কিন্তু জামাল সাহেব দাবি করেননি, তিনি শুধুমাত্র বকেয়া মজুরি নিয়েই বাড়ি চলে গিয়েছিলেন। তাহলে তার প্রাপ্য টাকা হচ্ছে 1,91,667 টাকা, যেখান থেকে তার বকেয়া মজুরি পেয়েছেন 50,000 টাকা, এবং তার অবশেষ রেখে যাওয়া যে টাকা সেটা হচ্ছে 1,41,667 টাকা। জামাল সাহেব যদি সার্ভিস বেনিফিট হিসাবগুলি জানতেন এবং তার কোম্পানি যদি শ্রমিকের অধিকার নিশ্চিত করত, তাহলে কিন্তু তাকে টাকা রেখে যেতে হতো না। তাই আমাদের প্রত্যেককেই আমাদের প্রাপ্য অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। এখন আমরা দেখব মাত্র 1 বছরের পার্থক্যের কারণে সার্ভিস বেনিফিটে কিভাবে আমূল পরিবর্তন হতে পারে। জামাল সাহেব যখন রিজাইন দিয়েছিলেন তার চাকরির বয়স ছিল 9 বছর। তিনি যদি 1 বছর পরে রিজাইন দিত, তাহলে তার চাকরির বয়স হতো 10 বছর, এবং এক্ষেত্রে কিন্তু সার্ভিস বেনিফিটের পরিমাণ দ্বিগুণের থেকেও বেশি বেড়ে যেত। তিনি 9 বছরের সময় রিজাইন দেওয়ার কারণে প্রতি বছরে তিনি 15 দিনের বেসিক পেয়েছেন, কিন্তু তিনি যদি 10 বছরের সময় রিজাইন দিত, তাহলে প্রতি বছরের জন্য একটি করে বেসিক পেত। সেক্ষেত্রে তার সার্ভিস বেনিফিটের পরিমাণ হতো 30,000 টাকা ইন্টু 10, অর্থাৎ 3 লক্ষ টাকা। অর্থাৎ মাত্র 1 বছরের পার্থক্যের কারণে সার্ভিস বেনিফিটের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। জামাল সাহেব যদি এই হিসাবটি জানতেন, তাহলে কিন্তু রিজাইন দেওয়ার আগে চাকরির বয়সটিও তিনি বিবেচনা করতেন। এবার আমরা এতক্ষণ যা শিখলাম সেই পয়েন্টগুলো একটু রিক্যাপ করে নিই। প্রথমে দেখি নোটিশ পিরিয়ড কত। স্থায়ী শ্রমিকের জন্য 60। নোটিশ পিরিয়ড না দিলে কি হয়? প্রযোজ্য নোটিশ পিরিয়ডের পরিবর্তে ততদিনের মূল মজুরির সমান টাকা কর্তন হবে। মিনিমাম কত বছর জব করলে সার্ভিস বেনিফিট পাওয়া যায়? 2026-এর সংশোধনী অনুযায়ী 3 বছর পূর্ণ হলেই সার্ভিস বেনিফিট প্রযোজ্য হবে। বেনিফিটের রেট কত হবে? 3 বছরের জন্য বেনিফিটের রেট হবে প্রতি বছরের জন্য 7 দিন। 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম হলে প্রতি বছরের জন্য পাবেন 15 দিন, এবং 10 বছর বা 10 বছরের বেশি হলে আপনি প্রতি বছরের জন্য পাবেন 30 দিনের মজুরি, অর্থাৎ প্রতি বছরের জন্য একটি করে বেসিক পাবেন। এখন দেখা যাক চাকরি ছাড়ার আগে আপনাকে কি কি বিষয় মনোযোগ দিতে হবে। প্রথমত আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এমপ্লয়মেন্ট টার্মস গুলো আরেকবার দেখতে হবে। আপনার জবের সার্ভিস লেন্থ কত সেটা কনসিডার করতে হবে। আপনার সর্বশেষ মাসের বেতন বা পে স্লিপটি দেখতে হবে। আপনার আর্নলিভের কোনো ব্যালেন্স আছে কিনা সেটি বিবেচনা করতে হবে। আপনার কোম্পানিতে কোনো পিএফ বা গ্র্যাচুইটি পলিসি আছে কিনা সেটা দেখতে হবে। ভিডিওর শুরুতেই বলছিলাম, এই ভিডিওর শেষে আপনি নিজের সার্ভিস বেনিফিট এবং ফাইনাল সেটেলমেন্ট ক্যালকুলেশন নিজেই করতে পারবেন। এখন আমরা আপনাকে একটা চ্যালেঞ্জ করব। ধরুন আপনার গ্রস হচ্ছে 30,000 টাকা, বেসিক হচ্ছে 18,000 টাকা। আপনার চাকরির বয়স 5 বছর এবং আপনি 2 মাসের নোটিশ পিরিয়ড দিয়ে চাকরি রিজাইন দেন। এক্ষেত্রে আপনার সার্ভিস বেনিফিট কত হবে? আশা করি অঙ্কটি খুব সহজেই আপনি করতে পারবেন। আপনি যদি অঙ্কটি করতে পারেন কমেন্ট করে জানান। এখন আপনি নিজেই নিজের ফাইনাল সেটেলমেন্ট গুছিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার কলিগদের সাথে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও হবে ছাঁটাই হলে কি কি ক্ষতিপূরণ পাওয়া যায়। ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।